আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ইসরায়েলে সেনা ভর্তি বাসে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা। শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতিতে যাচ্ছে হামাস ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দিতে মার্কিন কংগ্রেসের প্রস্তাব। ইসরায়েলে প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা, বললেন নেতানিয়াহুর মুখপাত্র। মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উন্নয়ন থামাতে পারেনি, বললেন প্রেসিডেন্ট রুহানি। ভারতীয় ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ইসরায়েলে সেনা ভর্তি একটি বাসে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার সকালে সেনা ভর্তি বাসে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়, তবে এতে হতাহতের খবর প্রকাশ করা হয়নি। সংস্থাটির সামরিক শাখা ইজাদ্দিন আল কাসসাম ব্রিগেড এর দাবি, ইসরায়েলের সেনা ভর্তি একটি বাসে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বাজানোর পর সেনাভর্তি বাসে হামলার খবর এলো। এর আগে 8 ঘন্টা পর্যন্ত কোনো রকেট হামলা হয়নি। এদিকে ইসরায়েল ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। এর আগে হামাসের উপপ্রধান আবু মুসা মারজুক জানিয়েছিলেন 2-1 দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও সমালোচনার মুখে রয়েছে। ফিলিস্তিনের হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, এমনকি সেটা আগামীকাল শুক্রবারের মধ্যেও হতে পারে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সাম্প্রতিক সংঘাতে শিশুসহ বেসামরিক লোক নিহতের প্রেক্ষাপটে উভয় পক্ষের উপর যুদ্ধবিরতির আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় এমন খবর পাওয়া গেল। হামাসের এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি। সংগঠনটির রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভিকে বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে এখন যেভাবে চেষ্টা চলছে তাতে সফলতা আসবে বলে আমাদের ধারণা। আমরা এও আশা করছি 1-2 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছতে পারবো আমরা, আর এই যুদ্ধবিরতি হবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। জানা যায়, চলমান সংঘাত বন্ধে গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হামাসের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুকে ফোনে চাপ দিয়েছেন বলে হোয়াইট হাউসের বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়। এদিকে বার্তা সংস্থা রয়টার্স মিশরের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, ইসরায়েল ও হামাস মধ্যস্থতাকারীদের সহায়তায় যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়েছে, তবে তাদের মধ্যে এখনও আলোচনা চলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে শুক্রবারের মধ্যে সমঝোতায় পৌঁছতে পারে উভয় পক্ষ। এদিকে গাজা ও ইসরায়েলের মধ্যকার সংঘাত 11 দিনে পা দিয়েছে। এই সময়ে ইসরায়েলের নৃশংস বিমান হামলায় এখন পর্যন্ত 227 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার প্রায় 1/3 শিশু। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলো ছোড়া রকেটের আঘাতে 2 শিশুসহ 12 ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের কাছে বিশাল বাজেটের অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্যরা এই প্রস্তাব উত্থাপন করেন যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বর্বরতা চালাচ্ছে, তখন মার্কিন সরকার এই অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরায়েলের কাছে 73 কোটি 50 লাখ ডলারের প্রিসিশন গাইডেড মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে।
ইসরায়েলে চলমান নজিরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এবং মানবাধিকার ও প্রগতিশীল গোষ্ঠীগুলো দাবি জানাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করুক। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া অকাসিও-কোর্তেজের নেতৃত্বে বুধবার প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পাশাপাশি প্রতিরক্ষা সেবা ও টেকনিক্যাল ডাটা সরবরাহ নিষিদ্ধ করারও কথা বলা হয়েছে। এই প্রস্তাব সম্পর্কে আলেকজান্দ্রিয়া বলেন, আরও বহু আগে ইসরায়েলের কাছে নিঃশর্তভাবে অস্ত্র বিক্রির নীতি বাতিল করা দরকার ছিল, বিশেষ করে যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে। গাজায় কামান দিয়ে গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির গোল্ডেনম্যান বলেছেন, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ও হামাস ইসরায়েলের প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানান। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরি গর্ডিন বলেছেন, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারে রকেট হামলার মুখে পড়েছে। আগে হামাস বা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে যে হারে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সে তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে তিনি স্বীকার করেছেন। ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েল বিস্মিত। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে 2019 সালের নভেম্বরে ফিলিস্তিনের সঙ্গে এক দফায় সংঘাতে জড়ায় ইসরায়েল। তখন 3 দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে মোট 570টি রকেট ছুড়ে হামাস। 2006 সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। ইসরায়েলি পরিসংখ্যান বলছে, ওই যুদ্ধে 19 দিনে হিজবুল্লাহ প্রায় 4,500 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। হিজবুল্লাহর রকেট হামলায় তখন ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর সঙ্গে এই যুদ্ধের পর ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা দেয়। ইসরায়েল 2011 সালে প্রথম আয়রন ডোম মোতায়েন করে জানায় যে কোনো ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকিয়ে দেবে এটি। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোমের দুর্বলতা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। গাজা থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন অগ্রগতি রুখতে পারবে না। তিনি আজ 17টি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় কথা বলেন। রুহানি আরও বলেন, আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী। নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না। ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের সক্ষমতা 5,60,00,000 টন থেকে বেড়ে 10 কোটি টনে উন্নীত হয়েছে বলে জানান ডক্টর রুহানি। রুহানি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত 8 বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি $13,000 কোটি পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্টের 8 বছরের তুলনায় 59% বেশি। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত 2-3 মাস ধরে দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। একটি হলো করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুটি ক্ষেত্রে তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে সংক্রমণের আরেকটি ঢেউ নিয়ে আসতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের উপদেষ্টা বিজ্ঞানী অ্যান্ড্রিউ হেওয়ার্ড এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ব্রিটেনের সায়েন্টিফিক অ্যাডভার্টাইজিং গ্রুপ অফ ইমার্জেন্সিজ এর অধ্যাপক অ্যান্ড্রিউ হেওয়ার্ড বলেন, ভাইরাস আগের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে, যা ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ শুরুর ইঙ্গিত হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ হেওয়ার্ড বলেন, এটি পরিস্থিতিকে ভ্যাকসিন ও ভাইরাসের মধ্যে লড়াইয়ে নামিয়ে আনছে। তিনি বলেন, আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি এই ভ্যারিয়েন্ট খুব কার্যকরভাবে ছড়াচ্ছে। যদিও এটি ভারত থেকে ভ্রমণের মাধ্যমে এখানে এসেছে, এটি প্রথমে বাসা বাড়িতে ছড়ায়, এখন বড় পরিসরে কমিউনিটিতে ছড়াচ্ছে। ফলে দেশের অন্যান্য অংশে তা না ছড়ানোর কোনো কারণই দেখি না। অধ্যাপক হেওয়ার্ড আরও বলেন, সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু অবশ্যই আমরা করছি, কিন্তু নিয়ন্ত্রণের জন্য আমাদের আরও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়তো শুরু করতে হবে। বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, যুক্তরাজ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় 3,000। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তিনি জানান, বুধবার পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 2,967 জন, সোমবারের চেয়ে 28% বেশি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, বেডফোর্ড, বার্নে, হোয়েনস্লো, কিরক্লিশ,
লিচেস্টার ও নর্থ টাইনিসাইডে পরীক্ষা ও টিকাদান বাড়ানো হবে। স্কটিশ সরকারও গ্লাসগো ও মরিতে একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। ব্রিটিশ অধ্যাপক ইঙ্গিত দেন, বিভিন্ন দেশের ভ্যারিয়েন্ট যাতে যুক্তরাজ্যে না ছড়ায় সেজন্য তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে। প্রায় 3,70,00,000 মানুষ, যা মোট প্রাপ্তবয়স্ক ব্রিটিশ জনসংখ্যার 70%, এরই মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। সোমবার থেকে যুক্তরাজ্যে লকডাউন শিথিল হয়েছে। সবুজ তালিকাভুক্ত দেশগুলোতে মানুষ বিদেশে যেতে পারছেন। 21 জুন সামাজিক যোগাযোগে সব আইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে পারেন ব্রিটেন।